আইএসএল ঝুলে গেল। আইএসএল ঝুলে গেল। এই আইএসএল নিয়ে অবশ্যই কথা। তো আমি আইএসএল যে ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা নিয়ে বিশদে দুটো অডিও কিন্তু প্রায় ৩-৪ সপ্তাহ আগে করেছিলাম। মানে এমন না যে আমার কোনো সোর্স আছে, না আমার কোনোই সোর্স নেই। ওই বিভিন্ন লোক যেসব লেখালেখি করছিল, দাবি দাওয়া করছিল বা ইনডাইরেক্টলি ব্ল্যাকমেল করছিল একে অপরকে, তো সেইগুলো শুনে শুনে মোটামুটি একটা আন্দাজ করেছিলাম যে কি হচ্ছে। তো সেইটা নিয়ে একটা ইংরাজিতে একটা অডিও করেছিলাম, কেননা আমাকে একজন পরিচিত একজন জিজ্ঞেস করেছিল যে আইএসএল এর কী ব্যাপার। তিনি অবশ্যই বাংলা হিন্দি কিছুই জানেন না, সেই জন্য একটা ইংরাজিতে করেছিলাম। তারপর আরও একটা ওই ওই সংক্রান্ত আরেকটা অডিও করেছিলাম ওই কাছাকাছি একটা দিনে, সেটা বাংলায় করেছিলাম। তো এই বিষয় নিয়ে তাই আরেকটু ব্যাপারটা আরেকটু সামারি করব, কেননা আমাদের দেশে যেটা হয়, মানুষ মানে আপনি যদি বলেন ওই আগুন আসছে মানুষ শোনে না। আপনি যখন বললেন তোমার পাছায় আগুন লেগেছে তখন মানুষ চোচো চোচো করে দৌড়োয়। তো এখন যেহেতু আপনারা জেনে গেছেন, গোয়া থেকে এফএসডির বিশ্বস্ত সেই সাংবাদিক টুইট করে দিয়েছে যে আইএসএল ঝুলে গেছে, মানে অন হোল্ড। তো সেইটা নিয়ে একটুখানি আবার গোটা ব্যাপারটা আলোচনা করব, মানে আপনারা চিন্তা করা উচিত কি উচিত না। আমি বলে দিচ্ছি শুরুতেই, কোনো রহস্য রাগঢাক না রেখে, না চিন্তা করবেন না। প্রথমেই বলে দিচ্ছি, মানে এরকম না যে শেষে গিয়ে বলবো, পুরোটা শুনবেন তারপর আপনি জানতে পারবেন আপনার চিন্তা করা উচিত কি উচিত না। মানে আমি এসবে বিশ্বাস করি না, চটকদারি এসব ছোটো লোকের মেয়ে এগুলো না, এগুলোতে আপনি উন্নতি করতে পারবেন না জীবনে। যদি আপনার এত চটক থাকে না, জীবনটা আর এগোবে না। তো শুরুতেই বলছি চিন্তা করবেন না, শেষে গিয়ে শুনতে বুঝতে পারবেন। আগেগুলো যদি শুনেই থাকেন তাহলে ইতিমধ্যেই জানেন আমি কি বলতে চলেছি। তো এই বিষয়ে যাওয়ার আগে আরও একটা বিষয় বলি। তো একটু আগে আমার চ্যাট ফোরামে একজন একটা ওই বাজাজ আছে, ওনার একটা টুইট শেয়ার করা, আমি বলছি কী কোনো চিন্তার কারণ আছে। তো দেখুন যেটা হচ্ছে মানে তারপর আমি দেখলাম ওই বাজাজ কিছু টুইট করছে। আসলে এইটা আমি একটুখানি রাগঢাক রেখে ব্যাপারটা বলছি। মানে ইস্টবেঙ্গল নিয়ে বাজাজের যতটা না চিন্তা, বাজাজের অনেক বেশি চিন্তা ও নিজের দিল্লি এফসি রেলিগেট হয়ে যাবে কি না। মানে এই ফাঁকতালে যে একটা খিচুড়ি হয়ে রয়েছে আই লিগ, সেই ফাঁকতালে যদি অবনমনটা রোধ করা যায়, ওর কিন্তু সেটা মূল উদ্দেশ্য। তো তাই চাইছি যদি এই সোশ্যাল মিডিয়ায় হইচই করে এবং করে যদি কোনোভাবে ব্যাপারটা কেচে দেওয়া যায়, ওর মানে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে ওর অতটা চিন্তা নয়। আর দেখুন ইস্টবেঙ্গল নিয়ে ওই কল্যাণ খুব কিছু করতেও পারবে না, কারণটা বলেও দিচ্ছি। দুটো কারণ আছে। একটা হচ্ছে লিগালি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুপার জায়েন্ট ভুলভাল কাজ করেছিল। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ভারতীয় রাজনীতি চিত্রটা একটু বোঝেন, কল্যাণের খুবই খারাপ হাল। মানে ও মানে পার্টির ভেতরে খুব খারাপ হাল। আর এখন যেইভাবে ও যেই পার্টির মানে অংশ, সেই পার্টিকে যেইভাবে মানে একটা খারাপ অবস্থায় ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের যেই পার্টি ক্ষমতায় রয়েছে, তাতে করে কল্যাণ হচ্ছে লিস্ট বদার কারোর কাছে, ঠিক আছে। তো ওইটা নিয়ে চিন্তার মনে না খুব একটা কারণ আছে। এবার আমরা আসি যে আইএসএল নিয়ে। তো দেখুন আইএসএলটা কেন অন হোল্ড হলো সেটা আগে বোঝা দরকার। যেটা টুইট করেছে ওই বিশ্বস্ত বান্দা এফএসডিএল, সেটা বলছি যে যতক্ষণ না পর্যন্ত যে প্রাইভেট পার্টি এফএসডিএল তারা একটা স্বচ্ছতা পাচ্ছে বা তারা একটা পরিষ্কার আভাস পাচ্ছে, রোড ম্যাপ পাচ্ছে ভবিষ্যতের জন্য, মাস্টার রিলেশনস এগ্রিমেন্ট, ততক্ষণ পর্যন্ত ওরা আইএসএল নিয়ে কিছু অগ্রসর হতে চায় না। ব্যাপারটা তাহলে বোঝানো যাক। যে এফএসডিএল যে কোম্পানি, সেই কোম্পানির সাথে একটা 15 বছরের চুক্তি ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। কোম্পানিটার এফএসডিএলের অংশীদার বিভিন্ন লোকজন ছিল, আইএমজি এগুলো ছিল শুরুতে, রিলায়েন্স, এখন বোধহয় রিলায়েন্সই মূল স্টেক হোল্ডার। যাক, এফএসডিএলের সাথে একটা 15 বছরের চুক্তি ছিল, যেই চুক্তিটা এই ডিসেম্বর এন্ডে শেষ হচ্ছে, মানে 2025 ডিসেম্বর এন্ডে। এবার এই 15 বছরের চুক্তির ফলে কি হয়েছিল, মানে এফএসডিএলকে পুরোপুরি এই ন্যাশনাল টপ টায়ার লিগ চালানোর ক্ষমতা দিয়ে দিয়েছিল পুরোপুরি একদম করে। তার বিনিময়ে এফএসডিএল একটা 50 কোটি টাকা করে দিত, বছরে 50 কোটি দিত। ওইটা দিয়ে আই লিগ চালাবে, ফুটবল ডেভেলপমেন্ট করবে। কিন্তু ওই টাকা দিয়ে মানে ওরা এদিক ওদিক ঘুরে বেড়াতো, এখানে ওখানে গিয়ে মানে পার্টির কাজ করতো, নিজের রাজনৈতিক কাজকর্মগুলো করতো।
মানে ফুটবলের কাজ খুব একটা হতো না, হতো অল্প হতো, আর রাজনৈতিক ক্যাম্পেইনটা বেশি হতো। যে ঘটনা হচ্ছে এখন চুক্তি নবীকরণ করতে হবে, তো তো নবীকরণ করতে গিয়ে এরা বলেছে যে না, মানে তোমাদেরকে আমি আর ওই 50 কোটি করে ওরকম দেবো না, তার বিনিময়ে একটা নতুন কোম্পানি খোলা হবে, যে কোম্পানিতে যারা আইএসএল খেলছে সেই ক্লাবগুলো একটা বড় তাদের স্টেক থাকবে, ভুলে গেছি কত 60% না কত বোধ হয়, আর এআইএফএফকে একটা অংশ দেবে 24 না 26, আমি পার্সেন্টেজগুলো ভুলে গেছি, কিন্তু কম। আর যে এফএসডিএল সে আরও কম, 14% থাকবে। হ্যাঁ, এফএসডিএল 14%, আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 26, 14 আর 26-এ 40 হলো, আর আইএসএল ক্লাবগুলো যারা অংশীদার তারা 60%। এবার প্রফিট শেয়ারিং হবে। এবার এই মডেল করতে গিয়ে এবার এদের তো মাথায় হাত, কেননা এই মডেলটা এমনই ফ্র্যাঞ্চাইজি মডেল এত ঘোটালা মডেল, সেই মডেলে মানে কোম্পানি আলাদা করে লাভ করে না, কোম্পানির এদিক ওদিক টাকা সরিয়ে নেয়, কোম্পানি খুব একটা লাভ থাকে না, মানে লাভ যাই হোক কিছু হয়তো এখন ইদানিং লাভ হচ্ছে, কিন্তু তারই আপনি যদি 26% করেন তাহলে 50 কোটি ধারে কাছে আসছে না, অনেক কম আসছে। বা যদি ধরুন কোনো বছরে খাতায় কলমে কোনো লাভ হলো না, তাহলে কিন্তু শূন্য, মানে 1 টাকাও পাবে না। এবার কি হয়, একটা দেশের যে ফুটবল ফেডারেশন তার আয়টা আসে মূলত সেইখানকার যে টপ টায়ার লিগ থেকে, স্পন্সরশিপ, এইগুলো থেকে। স্পন্সরশিপটা তো ওই লিগকে কেন্দ্র করে, আলাদা করে তো খুব একটা হয় না যে আলাদা করে স্পন্সরশিপ, মানে স্পন্সরশিপটা ওই লিগকে কেন্দ্র করেই থাকে। তো এতদিন পর্যন্ত নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল, 50 কোটি করে আসছিল, সেটা দিয়ে একে অপরকে কাউকে 2 কোটি, কাউকে 2 লাখ, কাউকে 3-4 লাখ করে স্যালারি করেছে, টাকা 9-6 করে গেছে এরা, এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, ছবি তুলে গেছে, এইগুলো হয়েছে। এখন এই সমস্যায় একটা তো এই সমস্যা, মানে দরাদরি চলছে। এফএসডিএল বলছে, এবার এফএসডিএল খুব চালাকি করছে, তারা তাদের যত পেয়াদা এসব বান্দা রয়েছে তাদের দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে খুব চাপ দিচ্ছে। এফএসডিএলের মূল লক্ষ্য হচ্ছে যে এফএসডিএল মনে হয় 50 কোটিতে আপত্তি করবে না, ওদের যা মডেল রয়েছে মানে দিতে রাজি, কিন্তু এফএসডিএল চাইছে যে আই লিগ থেকে আর ক্লাব যেন উঠতে না পারে, কেন ওর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মডেল, মানে আই লিগ থেকে ক্লাব উঠলে সে তো আর টাকা দিচ্ছে না, এবার ওর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মডেল, ফ্র্যাঞ্চাইজ দেবো, মানে একটা লাইসেন্স ফি নেবো সবার থেকে, বছরে 15 কোটি বা যাই কোথাও কম বেশি আছে, সেইটাই হচ্ছে ওর মূল লক্ষ্য। ভারতীয় ফুটবলকে গুলি মারুন, ওর হচ্ছে প্রত্যেকটা ক্লাবের থেকে ফ্র্যাঞ্চাইজি ফি নেব, সেটা নিয়ে আমার প্রফিট করবে, বাকিরা ভোগে যাও। এবার এত অবধি ঠিক আছে, ধরুন ওইটা একটা দুজনের মধ্যে দরাদরি যদি হতো, হয়তো কোথাও একটা সেটেল করে যেত, কোথায় এসে একটা রফা সূত্র হতো আপনার রাস্তায় দরাদরিতে। কিন্তু এখানে আরেকটা মূল সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ঢুকে গেছে তার স্পোর্টস কোড নিয়ে, মানে ভারতীয় সরকারের যে স্পোর্টস নীতি, সেই স্পোর্টস নীতিটা কিন্তু সমস্ত যে বড় বড় স্পোর্টস সংস্থা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই স্পোর্টস কোড অনুযায়ী যে কনস্টিটিউশন একটা নতুন তৈরি হয়েছে, সেই কনস্টিটিউশনটাকে আবার নিয়ে এখন কোর্ট কাছারি চলছে, সুপ্রিম কোর্টের কাছে রয়েছে কেসটা। এবার সেই নতুন সুপ্রিম কোর্টের মানে নতুন কনস্টিটিউশনটা যদি সুপ্রিম কোর্ট বলবৎ করে, যেটা খুবই সম্ভাবনা, কয়েকদিনের মধ্যে বোঝা যাবে, কিছু একটা আভাস পাওয়া যাবে, সেই কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আবার মানে সেই কনস্টিটিউশন হচ্ছে ভারতের স্পোর্টস কোড এর আধারে তৈরি রচিত। তো সেইটা অনুযায়ী আবার যে দেশের টায়ার 1 লিগ হবে, মানে এই ক্ষেত্রে আইএসএল, তার মালিকানা সম্পূর্ণভাবে থাকবে ফুটবল ফেডারেশনের হাতে, কোনো প্রাইভেট কোম্পানির হাতে নয়, মানে সম্পূর্ণভাবে তার মালিকানা, তার ম্যানেজমেন্ট পুরোটাই থাকবে। মানে এখন আমরা গত 10 বছর ধরে কি দেখছি, যে আইএসএলটাকে পুরোপুরি চালাচ্ছে বেসরকারি সংস্থা, এআইএফএফকে সে মাস গেলে কিছু টাকা দিচ্ছে, কিন্তু মানে 50 কোটি দিচ্ছে বছরে, কিন্তু ওই আইএসএলটা পুরোপুরি চালাচ্ছে একটা বেসরকারি সংস্থা। কিন্তু এই নতুন স্পোর্টস কোড অনুযায়ী যদি কনস্টিটিউশনটা ইমপ্লিমেন্ট হয়, যেটা অলরেডি ড্রাফটেড হয়ে গেছে, যেটাতে ভাস্কর গাঙ্গুলি এরা কাজ করেছে, তাহলে কিন্তু পুরো জিনিসটা আবার কেচেই যাচ্ছে। যে স্পোর্টস কোড অনুযায়ী যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অধীনে থাকে লিগটা, তাহলে এই টাকা পয়সা এইগুলো পুরো ঘেটে যাবে। মানে এখন যেটা প্রপোজ করা হয়েছে যে কি 60% লিগের ওনার হবে,
ক্লাবরা, মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এরা যারা খেলছে এরা আবার সেই লিগের ওনার, ঠিক আছে, লিগের ওনার। আর 14% থাকবে এফএসডিএলের কাছে, আর 26% থাকবে ফুটবল ফেডারেশনের কাছে, মানে যেখানে বলছি 100% থাকতে হবে ভারতের স্পোর্টস কোড, সেখানে বলছি 26% থাকবে। তো এই ব্যাপারটা পুরো ঘেটে আছে। ধরুন কনস্টিটিউশন হবে বা এবার যেই এখন যারা রয়েছে, যাকে নিয়ে বাজাজ লাফালাফি করছে, সেই যে এআইএফএফের যারা রয়েছে ক্ষমতায়, তারাও একটা এক্সটেনশনে রয়েছে। যেহেতু কনস্টিটিউশনে নিয়ে একটা ঝামেলা চলছে, তাদের এতদিন থাকার কথা নয়। এই অনূর্ধ্ব-17 ভারতের মহিলাদের বিশ্বকাপ যেহেতু অনুষ্ঠিত হয়েছিল, সেই জন্য একটা কোর্ট থেকে একটা এক্সটেনশন এরা পেয়েছিল যে তোমরা থাকো আপাতত, কিন্তু আর সেটা কোর্ট হয়তো অ্যালাউ করবে না। তো নতুন কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন করতে হবে, ইলেকশনের পর নতুন কমিটি আসবে, নতুন কমিটি এসে ধরলাম দরাদরি করে হয়তো পুরোনোতেই রফা করলো যে 50 কোটি টাকা বা যাই, মানে নতুন প্রপোজাল বা মাঝামাঝি কিছু একটা অন্তর্বর্তী কিছু, মানে কিছু একটা ইন্টারমিডিয়েট কিছু একটা সলিউশন হলো, হাইব্রিড সলিউশন। কিন্তু সেখানেও ঘেটে রয়েছে নতুন কনস্টিটিউশন অনুযায়ী আবার লিগের টপ হতে হবে, আর লিগটা ম্যানেজ করতে হবে ফেডারেশনকে, কোনো প্রাইভেট সংস্থা নয়। তো এই হলো পুরো মানে ঘোটালো কেসটা। তো এবার কি হতে পারে দেখুন, লিগ তো একটা কিছু হবেই, সে লিগের নামও যা কিছু হতে পারে। ইন্ডিয়ান সুপার লিগ হতে পারে, ভারত সুপার লিগ হতে পারে, আই লিগ হতে পারে, মানে কিছু একটা নাম হতেই পারে, বা আইএসএলও থাকতে পারে, ইন্ডিয়ান সুপার লিগ নামটাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তার মালিকানা কী হবে সেইটা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কিছু মনে হয় না কেউই জানে, মানে তার মালিকানাটা কাদের হাতে থাকবে, সেখানে কটা ক্লাব খেলবে, হয়তো যতগুলো ক্লাব রয়েছে তারাই খেলবে, কিন্তু ততগুলো ক্লাব হয়তো নাও খেলতে পারে। তার কারণ এখানে আইএসএলে যেহেতু এখানে একটা ঘোলাটে একটা ব্যাপার আছে, একটা শেডি ব্যাপার আছে, টাকা কীভাবে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, এখানে অনেকটা ব্ল্যাক বক্সের মধ্যে থাকে। যেহেতু একটা প্রাইভেট কোম্পানি, তো তার অডিট ফডিট, তার যে অ্যানুয়াল জিএম হয়, তার ইন্টারনাল অডিটের ওপর তো মানে পাবলিকের অতটা হাত নেই, আরটিআই করে আপনি পাবেন না। কিন্তু যেই মুহূর্তে সেটা সরকারের হাতে চলে আসবে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে, আর এই বাজাজ বলছিল যে নতুন কনস্টিটিউশনে অনেক ট্রান্সপারেন্সি আছে যে সমস্ত আর্থিক লেনাদেনার ব্যাপারে, ডিলিংয়ের ব্যাপারে, তো অনেক স্বচ্ছতা হয়তো থাকবে, মানে পুরোপুরি থাকবে না হয়তো, কিন্তু এই মুহূর্তে যা রয়েছে তার থেকে অনেক বেশি স্বচ্ছতা থাকবে, অনেক বেশি সততা থাকবে। তো সেইটা যদি থাকে, তো যেসব ক্লাবের ধরুন মানে স্বচ্ছতার ভীষণই অভাব, মানে যারা আইএসএল স্বচ্ছতার অভাব বলেই যারা রয়েছে, তারা হয়তো ড্রপ আউট করতে পারে, মানে যারা হয়তো মানি লন্ডারিং করছে, হয়তো করছে, আমি জানি না, কেউ কেউ হয়তো করছে। তো সেই ধরনের যারা ক্লাব, মানে ক্লাবের মালিক, যারা মানি লন্ডারিং করার জন্য আইএসএলটাকে বেছে নিয়েছে, তারা কিন্তু ড্রপ আউট করতে পারে। ইস্টবেঙ্গল, মোহনবাগান আমি বলতে পারবো না, মোহনবাগান ঠিক আছে, মোহনবাগানের মানে যারা মালিক তারা কীভাবে চালায় আমার কোনো ধারণা নেই। মানে তারা তো মূলত মোহনবাগানের মালিক ছিল না, তারা এটিকের মালিক ছিল, তো তারা কীভাবে চালায় ক্লাবটা আমার কোনোই ধারণা নেই। মানে তারা ড্রপ আউট করবে কি না করবে, দেখুন অলরেডি আমরা দেখছি তারা ডুরান্ট খেলতে চাইছে না, কেননা ডুরান্টে খেললে এক তো হচ্ছে লিভিং কস্ট বাড়বে, হোটেল কস্ট ফস্ট, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়াও আর একটা ব্যাপার আছে যে আপনি 6 মাসের বেশি থাকলে আপনি কিন্তু ট্যাক্সেবল, মানে ভারতের ট্যাক্সেবল, তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, ইম্পসিবল কিছুই নয়, কিন্তু ওই জন্যই তো ওরা বারবার একটা পুশব্যাক করছে যে ডুরান্ডে যদি বিদেশি না খেলাতে হয় খুব ভালো হয়। তো কিছু একটা হবে, লিগ হবে, ইস্টবেঙ্গল তো অবশ্যই সেখানে খেলবে। মোহনবাগান কী করবে এই মুহূর্তে আমি জানি না, মানে যেহেতু মোহনবাগান যদি একটা ইস্টবেঙ্গলের মতন ব্যাপার থাকতো বলেই তা মোহনবাগান খেলবে, এই বছরই খেলবে, কিন্তু যেহেতু মোহনবাগানের আসল মালিক হচ্ছে অরিজিনালি আইএসএলের একটা ফ্র্যাঞ্চাইজের একটা মালিক, তো মোহনবাগানটা বলতে পারছি না। মোহামেডান অবশ্যই খেলবে, আজকে খবরের কাগজে দেখছিলাম পশ্চিমবঙ্গের সরকারের এই ব্যাপারে অনেকটা অগ্রসর হয়েছে, আরও অনেক ক্লাবই খেলবে, বিএফসি, জামশেদপুরে এত খেলবেই, কিন্তু কেউ কেউ হয়তো ড্রপ আউট করতে পারে। একটা লিগ হবে, লিগের নাম কি সেটা জানি না। তো এইগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম, সেই জন্য বলেছিলাম যে যদি আপনি ইস্টবেঙ্গলের ফ্যান হন আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি মোহনবাগানের ফ্যান হন তো জানি না, মানে দেখুন মোহনবাগান ক্লাব তো উঠে যাবে না, কিন্তু হতেই পারে হয়তো একটা মৌসুম মোহনবাগান খেললো না, হতেই পারে, মানে অসম্ভব নয় ব্যাপারটা,
কিন্তু উঠবে না, মানে তোমার মোহামেডান উঠবে না অত সহজে, কিন্তু গ্যাপ হতেই পারে। সকলে ভালো থাকবেন।